দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়ে যাচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের চলা অনেক মুশকিল। তাই মধ্যবিত্ত ফ্যামিলির বউরা একটু বুদ্ধি খাটিয়ে যদি হিসাব করে চলি তাহলে আমাদের সংসারে আর অসুবিধা হয় না। আমি কিভাবে অল্প টাকায় বুদ্ধি খাটিয়ে সংসার চালাই এবং মেহমান আপ্যায়ন করি সবকিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের ভাইয়া চলে গিয়েছে, প্রায় 10 দিন মতো হয়ে গিয়েছে। তো আপনাদের সঙ্গে ভিডিও ক্যাপচার করা হয়নি, আসলে মন মানসিকতা ভালো ছিল না, সংসারের অনেক কাজকর্ম করা হচ্ছিল, যার কারণে কিন্তু ভিডিও ক্যাপচার করা হয়নি। আর এই ভিডিওটা ছিল 10-12 দিন পরে। তো একদিন সন্ধ্যাবেলা আমার মেজ ননদ এসেছে আমাদের বাড়িতে, তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর মেজ ননদদের জন্য কি কি রান্না বান্না করেছি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। মেজ ননদ নন্দাই এবং তার মেয়ে এসেছিল, আর তখন আমরা নাস্তা দিয়েছি, সবাই মিলে একসঙ্গে নাস্তা খাওয়া হয়েছে। তার আগে আমি আমার 2 বাচ্চা আমার শাশুড়িকে নাস্তা দিয়েছিলাম, ওরা তখন আসতে অনেকটাই লেট করেছিল। তো আসবে না আসবে না করে আবার হঠাৎ করে চলে এসেছে, একটু রাত করে চলে এসেছে তারা। আর এখানে দেখতে পাচ্ছেন নাস্তা দিয়েছি, আর আমার 2 ছেলে কেমনভাবে তাদের সাথে নাস্তা খাচ্ছে। তারা চাউমিন ভীষণ পছন্দ করে, আমার মেজ ননদ আসার সময় চাউমিন এনেছে আর বাচ্চাদেরকে দিয়েছে, তারা খুব আনন্দ করে খাচ্ছিল। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কিভাবে আমি বুদ্ধি খাটিয়ে হিসাব করে সংসার চালাই সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আধা কেজি মুরগির মাংস এনেছি, আর একটা মাছ এনেছি আধা কেজি, আর চিংড়ি মাছ এনেছি কিছুটা। বাড়িতে যেহেতু কাজ চলছে তাই সব সময় মাংস রান্না করতে হচ্ছে, আর মাংসর দাম প্রচুর বেড়ে গিয়েছে। আর অনেক করে রান্না করতে হচ্ছে, কারণ প্রত্যেক দিন অনেক করে লোকজন হচ্ছে, তারা খাচ্ছে। মিস্ত্রিরা কিন্তু মাংস না হলে ভাত খায় না, আর সব সময় তাদেরকে মাংস দেওয়ার চেষ্টা করি। দ্রব্যমূল্যের দাম সব কিছুই বেড়ে গিয়েছে, তাই আমি মেহমান আপ্যায়ন করার জন্য সব কিছু অল্প অল্প করে কিনে এনেছি। যেহেতু 3 জন মেহমান এসেছে, 2 জন বড় ছিল আর একজন ছোট বাচ্চা ছিল। আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, ডিম ভাজা করেছি, আর মুরগির মাংস রান্না করেছি, চিংড়ি ভাজা করেছি, মাছ ভাজা করেছি। আমি যেগুলো রান্না করেছি ওগুলো কিন্তু আমার শাশুড়ি মা বলেছে, তাই আমি সেই মতো রান্না করেছি। রান্না বান্না করার পরে উপরে উঠেছি, সবাই দেখছিল কেমন ঘরবাড়ি তৈরি হচ্ছে, তো তখন একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দ্রব্যমূল্যের দাম যেহেতু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে, আর মেহমান এসেছে তাদের তো আপ্যায়ন করতে হবে, তাই আমি অল্প অল্প করে সব কিছুই কিনে ম্যানেজ করছি। এইভাবে আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করি তাহলে কিন্তু আমাদের সংসারে আর কোনো অসুবিধা হয় না, আমরা ভালোভাবে মেহমানদের আপ্যায়ন করতে পারি। যার হাজবেন্ড যেমন ইনকাম করে, যার সংসারের যেমন পরিস্থিতি, সেই অনুযায়ী কিন্তু সংসারটাকে চালাতে হয় বাড়ির গৃহিণীদের। আমি এখানে আমার ননদ নন্দাই এবং তার বাচ্চাটাকে খেতে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নেব। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি একটু বুদ্ধি খাটিয়ে মেহমানদের জন্য কি কি রান্না করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আমার ননদকে রেখে দিয়ে আমার নন্দাই বাড়িতে চলে গিয়েছিল, আমার ননদ আর ননদের বাচ্চাটা ছিল। তো এই ভিডিওটা ছিল তার পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে সব বাসন প্লেট ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে কল লাগানো হয়েছে, কলে মোটর লাগানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পাইপ লাইনের কাজ করা হয়নি, কারণ উপরে সব কিছু সেটিং হয়ে গেলে তখন পাইপ লাইনের কাজ করানো হবে। এখন আমি কল পাম্প করে করে সব বাসন প্লেট ধুইছি, জামা কাপড় ধুইছি, সব কিছু করছি এই কলে। প্রচণ্ড রোদ উঠেছে, সকালের দিকে রোদ হয় আবার বিকালের দিকে বৃষ্টি হয়, তো এইভাবে চলে যাচ্ছে আমাদের দিনগুলো। এখন এই মুহূর্তে প্রচণ্ড গরম হচ্ছে, আর আমি এই সময় থালা বাসন প্লেট সব কিছু ধুয়ে এখন আমি ঘরের মধ্যে চলে যাব। আর কি কি থালা বাসন ধুয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম।
হাত দিয়ে কল পাম্প করে করে থালা বাসন ধোয়া অনেক কষ্টকর, জামা কাপড় ধোয়া অনেক কষ্টকর। তারপরও সব কিছু সহ্য করে আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি, কারণ আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ। আর নিজের কাজ নিজে যদি পছন্দ মতো করতে পারি তাহলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। ভয়েস ওভার করার সময় বাচ্চাটা একটু দুষ্টুমি করছিল, সে একটু কথা বলতে চাইছিল, করে আমাকে ডাকছিল। সে যেহেতু ছোট বাচ্চা তাই কিছুই বুঝতে পারে না। তো যাই হোক, বাসন প্লেট হাঁড়ি সব কিছু ধুয়ে নিয়েছি আর এখন আমি এখানে রেখে দেব, তারপরে রান্না বান্না করব। আমার ননদ যেহেতু আছে, ননদের জন্য আমি আবার এখানে মাংস এনেছি, আর মিস্ত্রিরা তো খাবে, তাদের জন্যও তো রান্না করতে হবে। এখানে আমি 700 গ্রাম মাংস এনেছি। এই মাংস এখন আমি কেটে কুটে নেব। আর আগের দিনের ভাজা মাছ ছিল, ওই ভাজা মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো তার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য, কারণ মাছ তেমন একটা কেউ খায়নি, মাছগুলো রয়ে গিয়েছে, তাই আমি সবজি দিয়ে রান্না করব। সকালবেলা আমার শাশুড়ি মা আমাদের পুরাতন বাড়ি থেকে অনেকগুলো আম গুঁড়িয়ে এনেছে, ওই আমগুলো একটু দেখাচ্ছিলাম। গ্যাস ওভেনে একদিকে আমি ভাত বসিয়েছি, অপর সাইডে আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে তারপরে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব। আর রান্না করার সময় আমার হাত পুড়ে গিয়েছে, তখন আমি একটু কলগেট লাগিয়ে দিয়েছি। আমাদের মতো গৃহিণীদের অনেক কেটে যায়, পুড়ে যায়, সব কিছু আমরা সহ্য করে কিন্তু আমাদের সংসারের কাজগুলো করে থাকি। গ্রামের বাড়িতে এসেছি, সংসারের কাজ ছাড়া আরও এক্সট্রা অনেক কাজকর্ম করতে হচ্ছে, সব কিছু ভিডিও ক্যাপচার করা হয় না, তবে একটু একটু করে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছি, জানি না কতটা করতে পারবো। তো দেখতে পাচ্ছেন হাতটা খুব জ্বালা করছে, তাই আপনাদেরকে একটু বারবার করে দেখাচ্ছিলাম। আজকে অল্প মিস্ত্রি হয়েছে, তাদের জন্য আমি এখানে ছোট হাঁড়িতে করে রান্না করছি, না হলে কিন্তু অনেক বড় হাঁড়িতে করে রান্না করতে হয় আমার। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ, তাই সব কিছু আমাদের হিসাব করে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আজকে যেহেতু অল্প মিস্ত্রি আছে, নন্দাই যেহেতু চলে গিয়েছে, ননদ আছে, তাদের জন্য কিন্তু আমি অল্প করেই রান্না করছি। মাংস আলু দিয়ে রান্না করছি, আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে পটল আলু দিয়ে মাছ রান্না করে নিয়েছি। এই সময় খুবই বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার প্রচণ্ড রোদ উঠেছে। এই সিজনে কখনো বৃষ্টি কখনো রোদ, এইভাবে দিন চলছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের কাজের অনেকটা সমস্যা হচ্ছে, তাই কখনো কখনো মিস্ত্রিরা আবার বসে আছে। রান্না বান্না করার পরে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গিয়েছিলাম ঘাস মারা বিষ আনতে। তো ঘাস মারা বিষ এনে আমার শাশুড়ি মা বলছে আমি সাথে সাথে বিষটা লাগিয়ে দেই। আমাদের বাড়ির পিছন সাইডটা অনেক জঙ্গল হয়েছে, আর ওই জঙ্গলে এখন ঘাস মারা বিষ দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা বলছে সব কিছু ভিডিও করে নাও, আর এটা কেন ভিডিও বাদ দিচ্ছ, এটাও ভিডিও করে নাও। তার কারণে আমি সিঁড়ির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। তারপরে আমরা আমাদের পুরাতন বাড়িতে যাচ্ছি দুই ছেলেকে নিয়ে। যাওয়ার সময় রাস্তায় অনেক করমচা গাছ দেখছিলাম। আমার শাশুড়ি মা বলছে এখান থেকে কিছু করমচা উঠিয়ে নাও। আমি বলছি পরের গাছ থেকে কেন করমচা উঠিয়ে নেব। আমি বললাম করমচাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, তাই একটু হাত দিয়ে ধরলাম আর ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপরে শ্বশুরবাড়িতে চলে এসেছি, আর এখানে আমার শাশুড়ি মা আম পাড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। অন্ধকার হয়ে এসেছে, তবু আমরা আম পাড়তে এসেছি, তাই আম পেড়ে নিয়ে যাব। আর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে, আমরা কিন্তু হেঁটে হেঁটে এসেছি। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে একটু হাঁটলে কিন্তু আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে, যার কারণে কিন্তু আমরা আর গাড়িতে আসিনি। আমার রাফানবাবু বলছিল হাঁটতে কষ্ট হচ্ছে, আমার শাশুড়ি মা বলছে এতটুকু রাস্তা কেন হাঁটতে কষ্ট হচ্ছে, চলো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাই। তবে বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যেতে আমারও অনেক কষ্ট হয়েছে, আর প্রত্যেক দিন যদি এখান থেকে ওখানে যাতায়াত করতাম তাহলে তো অনেক কষ্ট হতো। তো যাই হোক, তার জন্য কিন্তু ওখানে রান্না বান্না থাকার ব্যবস্থা করেছি। গাছে আম ভর্তি আছে, আর এই সময় সবাই পেড়ে নিচ্ছে, পড়ে যাচ্ছে, সেগুলো গুড়িয়ে নিচ্ছে। আমার শাশুড়ি মা অনেক দুঃখ করছে যে আমরা ওই বাড়িতে চলে গিয়েছি আর এই বাড়িতে সবাই আম পেড়ে খেয়ে নিচ্ছে। তো কি আর করার, তার জন্য আমার শাশুড়ি মা বলছে সব আম পেড়ে নিয়ে যাব। তো প্রত্যেক দিন সকালবেলা আমার শাশুড়ি মা কষ্ট করে হেঁটে হেঁটে আসে আম গুড়ানোর জন্য।
আম পাড়ার জন্য বাড়ি দিয়ে ধাক্কা মারছিলাম, কিন্তু একটাও আম আমি পাড়তে পারিনি। তবে আমার শাশুড়ি মা অনেকগুলো আম পাড়তে পেরেছে। আম পেড়ে আমার শাশুড়ি মা একটু মুখ হাত পা ধুইতে গিয়েছে, আর তখন আমি আমার রুমে এসেছি। ভাবলাম একটা দুইটা জামা কাপড় নিয়ে যাই। ওখানে তেমন একটা জামা কাপড় ও নিয়ে যায়নি। নতুন বাড়িতে মানে সামান্য কিছু ব্যবহারের জন্য জিনিসপত্র নিয়ে গেছি, আর ব্যবহারের জন্য জামা কাপড়ও নিয়ে গেছি। খুব বেশি কিছু নিয়ে যাইনি, কারণ ওখানে ধুলাবালির অবস্থা খুবই খারাপ। আমার শ্বশুর বাড়িতে আমি আমার রুমে এখন চলে এসেছি, আর আমার রুমে একটু ক্যামেরা অন করে দেখছিলাম। লাইটটা খুব ভালো ফোকাস দিচ্ছে না। একটা লাইট লাগানো আছে, আর আমরা এখানে থাকি না বলে তেমনভাবে ব্যবস্থা করাও নেই। এই রুমটার মধ্যে যা কিছু আছে সব কিছুই আমার। আর একটা রুম আছে, ওই রুমটায় আমার শাশুড়ি মা থাকে। আর গ্রামের বাড়ির মানে বাড়িটা যেমন হয়, বাইরে দাবা মতো আছে আর দুইটা রুম আছে। তো এইটা আমাদের বাড়ি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবু আমি আপনাদের সঙ্গে একটু তুলে ধরলাম। এই রুমের মধ্যে যা কিছু হাঁড়ি পাতিল আছে, জিনিসপত্র ফার্নিচার আছে, সব কিছু আমার আব্বা মা দিয়েছে। তো আমি ওইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি, কারণ আমি এখানে থাকি না। শোকেসের মধ্যে অনেক কাঁচের জিনিসপত্র ছিল, সেগুলো এসে দেখছি ভেঙে গেছে। ওগুলো আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম। আমার শাশুড়ি মা, আমার ননদ সবাই ব্যবহার করেছে, ওগুলো ভেঙে গেছে। তো ওইভাবে আর সব কিছু কেনা হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা নতুন বাড়িতে এসে আম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।